নতুন সরকারের শপথকাল সব আয়োজন চূড়ান্ত। সংসদ সদস্যদের শপথ হবে 2 দফায়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবনও প্রস্তুত। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান। মন্ত্রিসভায় থাকতে পারেন জোট সঙ্গীরাও, জানালেন মেজর হাফিজ। ইমেজ ধরে রাখাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। নিয়ন্ত্রণে রাখতে হবে দলকে, বলছেন বিশ্লেষকরা। রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখায় জোর। যমুনায় এনসিপি নেতারা জুলাই সনদে স্বাক্ষর। ইসিতে অভিযোগের নিষ্পত্তির দাবিতে 11 দলের বিক্ষোভ সমাবেশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডক্টর ইউনূসকে বিদায়। নির্বাচনে সহযোগিতায় ধন্যবাদ জানালেন সেনাবাহিনীকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান ঘিরে কর্মব্যস্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নতুন সরকারের মন্ত্রিসভায় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে, তবে এর পরিসর ছোট হতে চলেছে বলছেন সংশ্লিষ্টরা। তবে সরকার প্রধানের বাসভবন কোথায় হবে সে প্রশ্ন রয়ে গেছে। দলীয় সূত্র বলছে, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান আপাতত গুলশানেই থাকছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে এবার এখানেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন সরকারের মন্ত্রীরা। প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সকালে শপথ পড়ানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের, আর বিকালে শপথ নেবেন মন্ত্রী পরিষদের সদস্যরা। সংবিধান মেনেই নতুন সরকার শপথ নেবে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। তাদের হাত ধরেই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুসংহত হবে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, তারেক রহমানের মন্ত্রী পরিষদের পরিসর ছোট হতে চলেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন, নবীন প্রবীণদের মিশেলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তারেক রহমানের মন্ত্রিসভায়। স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত যে আমরা জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে এসেছি। এখন নতুন সরকার গঠন করা হবে। এই সরকারের মধ্যে আমরা প্রবীণ নবীনের একটা সম্মিলন হবে আমি আশা করি, এবং সামনে যে বড় চ্যালেঞ্জেসগুলো আছে আমাদের সামনে, শেখ হাসিনা তো কোনো কিছু রেখে যায় নাই, সব ধ্বংস করে দিয়ে গেছে। এগুলোকেও ঠিক করতে হবে। তারপরে বৈদেশিক ঋণ, সেই ঋণগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং এই 5 বছর যেটা আমরা সরকার গঠন করব, 5 বছরের জন্য, এই সময় পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং সময় থাকবে। দ্রুত গতিতে চলছে সরকার গঠন প্রক্রিয়া। তবে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হওয়ায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আলোচনায় আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম। অন্যদিকে মিন্ট রোডের 29 নম্বর এই বাসভবনটি সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবন হওয়ার কথা। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা তারেক রহমান আপাতত গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। কাল জাতীয় সংসদ ভবনে শপথ নিচ্ছেন আইনসভার 297 জন নির্বাচিত জনপ্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সারা দেশের আসনগুলোতে বিএনপি জোটের আধিপত্য থাকলেও বিভাগ অনুযায়ী কিছু এলাকায় প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। ঢাকা ও বরিশাল বিভাগে বিএনপির বিরাট সাফল্য জাতীয় পর্যায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ভূমিকা রাখে। তবে খুলনা ও রংপুর বিভাগের আসনগুলোতে জামাতের জয় ইঙ্গিত দেয় তাদের সাংগঠনিক অবস্থান সুদৃঢ়। দলটির রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন এবারের নির্বাচনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 12,77,00,000-এর বেশি। এবারের নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর মধ্যে বিএনপি পেয়েছে 49.97% ভোট, জামাত 31.76 আর এনসিপি 3% কিছু বেশি। সারা দেশে 297টি আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। জামাত পেয়েছে 77টি আসন, এর মধ্যে এনসিপি পেয়েছে 6টি। রাজধানী ঢাকায় বিএনপি 13টি ও 7টি আসনে জামাত জোট জয় পেয়েছে। এ বিভাগে 70টি আসনের 57টি পেয়েছে বিএনপি, জামাত 11টি ও 2টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির সাংগঠনিক শক্তির অবস্থান শক্ত থাকায় চট্টগ্রামের 58টি আসনের মধ্যে বিএনপি জোট 50টি, জামাত 5টি ও স্বতন্ত্র 3টিতে জয় পেয়েছে। রংপুরে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই বিভাগের 33টি আসনের 18টি পেয়েছে জামাত, বিএনপি জোট 14টি ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে। রাজশাহী বিভাগে বিএনপির আধিপত্য চোখে পড়ার মতো। 39টি আসনের 28টিতে বিএনপি ও 11টিতে জামাত জয় পেয়েছে। প্রার্থী নির্বাচনে দলটির কৌশল, সাংগঠনিক শক্তি এ জয় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খুলনা বিভাগে ভালো করেছে জামাত জোট। এই বিভাগের 36টি আসনের 25টি আসন নিজেদের কবজায় নিয়েছে জামাত, বাকি 11টি পেয়েছে বিএনপি জোট। দক্ষিণ পশ্চিমাঞ্চলে জামাতের সাফল্য ইঙ্গিত দেয় জামাতের সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্ত। বরিশাল বিভাগে 21টি আসনের 18টি পেয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে বিএনপি, জামাত 1টি ও ইসলামী আন্দোলন 1টি করে আসনে জয় পায় এবারের নির্বাচনে। ময়মনসিংহ বিভাগেও 24টির মধ্যে 18টিতে জয় পেয়ে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখে বিএনপি, জামাত 4টি ও স্বতন্ত্র প্রার্থী 1টি আসনে জয়ী হয়েছে। সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে 18টি আসন পেয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি। এই বিভাগের জামাত জয় পেয়েছে 1টিতে। প্রবাসী অধ্যুষিত এলাকায় বিএনপির শক্ত অবস্থানের প্রতিফলন আবারও দেখা গেছে এবারের নির্বাচনে। সামগ্রিক ফল বিশ্লেষণে বিএনপি জোট সারা দেশে আধিপত্য বিস্তারে সক্ষম হয়ে সরকার গঠনের পথে। এবারে নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের 7জন নারী আসনে জয় পেয়েছেন। আর প্রথমবারের মতো ভোটে অংশ নিয়ে 6টি আসন পেয়েছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়সী সংসদ সদস্য বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আর সবচেয়ে কম বয়সী এনসিপির আব্দুল হান্নান মাসুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন 2 দফায় সংসদ সদস্যদের শপথ হবে, পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ রিপোর্ট। নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য এরই মধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পেয়ে নাসিমুল গনি বলেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার
সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি। ক্যাবিনেট ডিভিশন কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে সমস্ত কিছু। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নাসিমুল গনিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সৌজন্য সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে রাজনৈতিক বিষয়েও তার আলোচনা হবার কথা রয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের বাসভবনের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রেমান, ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমানের আগমন সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি আগামীকালই শপথ নেবেন, তিনি শপথের আগের দিন তিনি ইসলামী আন্দোলনের যিনি আমির, যিনি আবার চরমোনাইয়ের পীর, তার যে বাসভবন বেলি রোডের বাসভবনে এসেছেন এবং তার একটি ধারাবাহিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে তার ধারাবাহিক তার যাওয়া, এটাকে আসলে বিশ্লেষকরা যেভাবে বলছেন যে এটা আসলে তার বিনয়। প্রথমে তিনি জামাতের আমিরের বাসায় গেলেন, তারপরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন, আজকে ইসলামী আন্দোলনের যিনি আমির তার বাসভবনে আসলেন এবং এই পুরো বিষয়টি আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তারই একটি চিত্র বলা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেটি সবসময় বলে আসছেন যে সবাইকে নিয়ে তিনি বাংলাদেশ গড়তে চান, একটা রেইনবো নেশনের কথা তিনি সবসময় বলছিলেন, যে আসলে কোনো হিংসা বিদ্বেষ কিংবা কারো প্রতি কোনো বিরাগ ভাজন হয়ে দেশ পরিচালনা করা যাবে না। দেশ পরিচালনা করতে হলে অবশ্যই সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশকে গড়তে হবে। সেই বাংলাদেশের জন্য সব রাজনৈতিক দল, সব মতের মানুষ, সব পথের মানুষকে নিয়ে কাজ করতে হবে। সে কারণেই কিন্তু তারেক রহমান শপথ নেওয়ার ঠিক আগের 2 দিন তিনি শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, তাদের বাসায় তিনি নিজে গেলেন। একটি বিষয় হচ্ছে তারেক রহমানের কাছে গেছে, আরেকটা তারেক রহমান নিজে এসেছেন। অর্থাৎ তারেক রহমান কিন্তু নিজে এই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসভবনে এসেছেন এবং বিএনপির যে ভাবনা, দেশ পরিচালনায় বিএনপির ভাবনাগুলো তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কি তারা বলতে চান সেগুলো তিনি শুনতে চেয়েছেন। রেইনবো নেশন গড়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যানের এই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাওয়া এবং তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না এবং যেই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো গঠনমূলক সমালোচনা করতে পারবেন সরকারের, এবং এমন একটি বাংলাদেশ তিনি করতে চান যেই বাংলাদেশে আসলে হানাহানি থাকবে না, যেই বাংলাদেশে হয়তো সমালোচনা থাকবে সেটা গঠনমূলক সমালোচনা, সেটা কিন্তু কোনো বিদ্বেষমূলক যেন না হয়, সেটি তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে। তো এই হচ্ছে এই বেলি রোড থেকে ইসলামী আন্দোলনের আমিরের বাসভবনের সামনে থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। দুর্নীতির বদনাম নেই এমন নেতাদেরই মন্ত্রিপরিষদে আনা হবে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। জানান, বিএনপির নির্বাচনী জোটের প্রার্থীরাও মন্ত্রিপরিষদে থাকতে পারেন। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামীতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে উল্লেখ করে হাফিজ বলেন, নতুন সরকার দেশ বিনির্মাণে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। বিরোধী দলকেও মানুষের আশা প্রত্যাশা রক্ষায় ভূমিকা রাখতে হবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামরিক বাহিনীকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান ভোলা 3 আসনের সদ্য বিজয়ী বিএনপির এই নেতা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন
যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অবর্তমানে সংবিধান অনুযায়ী শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সঙ্গে বিরোধী দলের ছায়া সংসদ গঠনকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছেন বলেও তিনি জানান। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। শুভ মাহফুজের রিপোর্ট। শপথ গ্রহণের আগের দিন সোমবারও উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর 1টার আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মন্ত্রিসভার শপথের পাশাপাশি এবারের সংসদে সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা সহ বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্ব। গুলশান কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সাথে এসব বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে তার দল। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসাবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই সংসদে বিরোধী দলের ভূমিকা থাকবে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে, সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা, সেটা নতুন করে বলার কিছু নেই। আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মন্ত্রীদের মধ্যে কে কি দায়িত্ব পাচ্ছেন এই বিষয়ে এখনো কোনো তথ্য জানা নেই বলেও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপির চেয়ারম্যান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আইন অনুযায়ী কোনো ব্যক্তি 2টি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন লিখিতভাবে ছেড়ে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 2,14,424 ভোট। এই আসনের 150টি ভোট কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছিলেন। নির্বাচনী প্রচারে তৈরি হওয়া ইমেজ ধরে রাখাকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশ পরিচালনার পাশাপাশি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে তার জরুরি কাজ। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে নিয়ন্ত্রণ করতে হবে তার দলকে। আহমেদ সরারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপির সরকার গঠনের প্রস্তুতি। নির্বাচনে বিজয়ের পর জনাকীর্ণ সংবাদ সম্মেলনেও দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন তাকে বেশি নজর দিতে হবে দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতি ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে। আমি মনে করি 3 ধরনের চ্যালেঞ্জ আছে। একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, একটা একটু মধ্যমেয়াদী, একটা একটু লঙ্গার টার্ম, ওনাদের 5 বছর মেয়াদের কথা যদি ধরি। ইমিডিয়েট চ্যালেঞ্জ হলো সরকার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে। এই রমজানকে ঘিরে এই দেশে
পণ্য মূল্যে সরবরাহ এবং দাম নিয়ে সাধারণ মানুষের কষ্টের যে বিতিকিচ্ছিরি কাণ্ড আমরা যুগের পর যুগ দেখে আসছি, সেটা পুনরাবৃত্তি আপনার রোধ করাটাই ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ওনাকে অত্যন্ত কঠিন হতে হবে। সাংবাদিক বলেছেন যে এত সিট পেয়েছেন, আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? ওনার উত্তরটা ছিল কি, আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণের কনভিন্স করা। এখন ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই সন্তুষ্টিকে ধরে রাখার ইঞ্জিনিয়ারিংটাকে আপনার বাস্তবায়ন করা। দীর্ঘমেয়াদ হলো অর্থনীতির অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থনৈতিক চাকা, ব্যবসায় চাকা, শিল্পের চাকা কিন্তু অলমোস্ট স্থবির, থেমে গেছে। এইটাকে অনতিবিলম্বে চালু করা, উদ্যোগগুলি নেওয়া, ব্যবস্থাগুলি নেওয়া, এটা আরেকটা চ্যালেঞ্জ। মোবোক্রেসি বলে আমাদের একটা নতুনভাবে যুক্ত হয়েছে, যেটি মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, প্রথম তাদের যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলেছেন, মানুষের সামনে অনেক আশাবাদ তারা তৈরি করেছেন এবং সেই আশাবাদের মধ্যে মানে মানুষের সামাজিক সুরক্ষার প্রসঙ্গ সহ অনেক বিষয় এগুলো আছে। তো সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে যে অর্থনৈতিক সক্ষমতার দরকার, সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। এই ভঙ্গুর অর্থনীতিটাকে নিয়ে এটাকে আবার একটা পুনর্গঠনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। পুরো নির্বাচনী প্রচারে তারেক রহমানের বিশেষ ইমেজ গড়ে ওঠে জনগণের মাঝে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ভেঙে নিজের এবং দলের ভাবমূর্তি গড়ে তুলতে কঠোর হতে হবে তারেক রহমানকে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু তারেক রহমানের এয়ারপোর্টে নেমে এসে মাটি স্পর্শ থেকে শুরু করে শুক্রবারে জুমার নামাজে তার স্যান্ডেলটা নিজের হাতে নিয়ে যাওয়া, সবই কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল করে এবং এগুলো তাদের রাজনীতির কর্মকাণ্ডের সাথে ব্যক্তি আচরণের এই বিশেষ দিকগুলো কিন্তু মানুষকে স্পর্শ করে। ফলে তারেক রহমান যে মানে ইতিবাচক ইমেজ জনগণের সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন বা তুলে ধরার চেষ্টা করছেন, এটা প্রধানমন্ত্রী হিসাবেও তাকে অব্যাহত রাখতে হবে। আগে বলেছি ওনাকে নির্মোহ হতে হবে, একদম নির্মোহ। ওনাকে ওনার অঞ্চল, দল সব ভুলে যেতে হবে। উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 18 কোটি লোকের প্রধানমন্ত্রী। সবার প্রত্যাশা ওনার কাছে এবং সবাই যেন সে আস্থাটা পায় যে উনি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, বিশেষ দলের। তার স্ট্রেংথ কী, তার উইকনেস কী, অপরচুনিটি কী, তার থ্রেট কী, এই বিশ্লেষণের মাধ্যমে তাকে তার কর্মসূচি, তার কৌশল প্রণয়ন করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছে, তার অনুপস্থিতিতে তা উতরে যাওয়ারও একটা চাপ থাকবে তারেক রহমানের উপর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এজন্য এনসিপিকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এনসিপি সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নে তারাই সর্বোচ্চ তৎপর ছিলেন। 11 দলের পক্ষ থেকে যেসব আসন নিয়ে ইসিতে অভিযোগ দেওয়া হয়েছে, কোনো টালবাহানা না করে সেই সব নিষ্পত্তি না করা হলে জনগণ তাদের ভোটের ফল রাজপথে নেমে আদায় করে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে সারা দেশে নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্বক সমাবেশে অংশ নিয়ে তিনি একথা বলেন। নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ বলেও হুঁশিয়ার করে দেন তিনি। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, প্রহসনের ফলাফলের পর সারা দেশে 11 দলীয় নেতাকর্মীদের উপর জুলুম করছে সাবেক মজলুম দল। এটি বন্ধ না হলে করুণ পরিণতি ভোগ হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে।
জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে না। দর্শক, এই মুহূর্তে যমুনায় রয়েছেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। চলে যাচ্ছে সেখানে। রকুন, জুলাই সনদ স্বাক্ষর ও এনসিপির নেতাদের বক্তব্য সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। নাদিরা, এনসিপির নেতৃত্ব কিন্তু স্বাক্ষর করার পরে এসে আমাদের যমুনার সামনেই যে প্রেস ব্রিফিংয়ে জানান, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন আমাদের জানিয়েছেন, আমাদের আসলে তারা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এত পরে আসলে সেপ্টেম্বর মাসে স্বাক্ষর সব রাজনৈতিক দলগুলো যখন জুলাই সনদে স্বাক্ষর করে তখন না করে তখন তাদের যেই দাবিগুলো ছিল আসলে নতুন করে সংবিধান রচনার যেই দাবিটি ছিল সেই দাবি থেকে আসলে তারা সরেছেন, যে সংস্কার দাবিটি কি তারা মেনে নিচ্ছেন এবং এই সংস্কার জুলাই সনদে যেই পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, যেই সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কারগুলো তারা কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়া গ্রহণ করেছেন, যে তাদের দিক থেকে কোনো নোট অফ ডিসেন্ট নাই এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তাদের শর্ত হচ্ছে একটা, যে কোনো নোট অফ ডিসেন্ট যেন গ্রহণ করা না হয়। সেই সুবাদে এই নোট অফ ডিসেন্ট থেকে নোট অফ ডিসেন্ট ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তবে তাদের দিক থেকে মূলত হচ্ছে এনসিপির সাংবাদিকদের দিক থেকে আমাদের দিক থেকে তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তারা জুলাই এতদিন পরে তারা কি তাদের পূর্বের অবস্থান অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া ছিল, নতুন সংবিধানের কথা যে তারা বারবার বলছিলেন, সেখান থেকে তারা কি তাহলে সরে আসছেন। তারা বলছেন যে আসলে সব রাজনৈতিক দলগুলোর যে চাওয়া, সেই চাওয়ার জায়গা থেকে তারা তাদের সেই অবস্থানটি পরিবর্তন করেছেন, যে নতুন সংবিধান নয়, যেহেতু আদেশটিও হয়েছে সংস্কার কমিশনের, তো সেই সংস্কার কমিশনের এখন তারা সংবিধানের সংস্কারটাকেই মেনে নিচ্ছেন বা অ্যাকসেপ্ট করছেন। এবং আরেকটি বিষয় তারা বারবারই বলছেন যে তাদের এই সংগ্রামটি, তাদের এই জুলাই সনদটি বাস্তবায়নের ক্ষেত্রেই তাদের এখন জোর থাকবে এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে তারা যেন অ্যাজ ইট ইজ জুলাই সনদ অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল যে নোট অফ ডিসেন্ট বিভিন্ন পয়েন্টে যে ভিন্ন মত পোষণ করেছেন, সেই সব ভিন্ন মত। আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি রকুনুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানালেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে প্রধান উপদেষ্টার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন কার্যালয়ের সমস্ত সামরিক বেসামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ভাষণ শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে টাইগার গেটে ফটো সেশনে অংশ নেন অধ্যাপক ইউনূস। জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধান আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রমাণ পায়নি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পেয়েছে দুর্নীতি বিরোধী এই সংগঠন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে ৭০টির মধ্যে ৪৬% আসনে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, ৩৫% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করা হয়েছে। এছাড়া নির্বাচনের শতকরা ৯৯% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। টিআইবি বলছে ভোটার প্রতি যে বয়সসীমা তা অতিক্রম করেছে প্রায় সব দল। বিএনপি জামাতের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা ব্যয় সীমা ছাড়িয়েছেন কয়েকশো গুণ। নির্বাচন ঘিরে উল্লেখযোগ্য হারে সংঘর্ষ হয়েছে বলে দাবি তাদের। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা। পাশাপাশি শতকরা ৬০% এমপি ব্যবসায়ী বলছে টিআইবি। ৭০টি আসনের মধ্যে ২১% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই ৭০টি আসনে ২১% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে ২১% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু সেটা পূর্বে জাল ভোট হয়ে গেছে ২১%, এটা হিসাব করে ২১% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সেই কথাটা বলছি না, প্লিজ।
নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও কিছু অনিয়ম পেয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। তারা জানায় পরিবেশ নিরাপদ থাকায় ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার সকালে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব জানায় ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স EWA। সংস্থাটি জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে একাধিক প্রাণহানি ঘটেছে। হেরে যাওয়া প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, জমি দখল, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো বেশ কিছু ঘটনাও দেখা গেছে। এছাড়া বডি ওন ক্যামেরা এবং সকল কেন্দ্রে CCTV ক্যামেরা ঠিকমতো কাজ না করায় এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে বলে দাবি করেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন সরকারের শপথকাল, সব আয়োজন চূড়ান্ত। সংসদ সদস্যদের শপথ হবে 2 দফায়। মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবনও প্রস্তুত। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান, মন্ত্রিসভায় থাকতে পারেন জোট সঙ্গীরাও, জানালেন মেজর হাফিজ। ইমেজ ধরে রাখাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ, নিয়ন্ত্রণে রাখতে হবে দলকে, বলছেন বিশ্লেষকরা। রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখায় জোর। যমুনায় এনসিপি নেতারা জুলাই সনদে স্বাক্ষর, ইসিতে অভিযোগের নিষ্পত্তির দাবিতে 11 দলের বিক্ষোভ সমাবেশ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডক্টর ইউনূসকে বিদায়, নির্বাচনের সহযোগিতায় ধন্যবাদ জানালেন সেনাবাহিনীকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।